রাতের নিস্তব্ধতায় এক সদ্য বিবাহিতা নারী নিঃশব্দে তার ঘর থেকে বেরিয়ে আসে। সে মনে করে কেউ তাকে লক্ষ্য করেনি, কিন্তু তার স্বামী দেখে ফেলেছে। সন্দেহের বশে সে অন্ধকার রাস্তায় তার পিছু নেয়, যতক্ষণ না সে শেষ পর্যন্ত থামে। সেখানে মাঝরাতে সে এক ব্যক্তির সাথে দেখা করে। যখন তার স্বামী সেই লোকটির মুখ দেখে, তার রক্ত হিম হয়ে যায়। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। দুবার না ভেবেই স্বামী তার বন্দুক তোলে এবং গুলি চালায়। ঠিক সেই মুহূর্তেই ওই নারী এমন যা ইতিহাস বদলে দেবে। সে তার নিজের স্বামীকেই ছুরিকাঘাত করে। কারণ এটি কখনোই কেবল একটি সাধারণ বিয়ে ছিল না, সে ছিল ভারতের প্রথম গুপ্তচর, আর তার স্বামী ব্রিটিশদের হয়ে কাজ করা এক অনুগত সিআইডি অফিসার। তাদের সদ্য বিয়ে হয়েছিল, তাদের সংস্কৃতি মিলেছিল, কিন্তু তাদের মতাদর্শ কখনো মেলেনি। তার লক্ষ্য পরিষ্কার ছিল, ভারতের স্বাধীনতা। তার স্বামীর কর্তব্য সমান কঠোর ছিল, ব্রিটিশ রাজের সেবা করা। সেই রাতের পর তাকে বন্দী করা হয় এবং সেখানে পাঠানো হয় যাকে কয়েদিরা বলতো পৃথিবীর নরক, আন্দামান দ্বীপপুঞ্জের কালাপানি জেল। সেখানে তার উপর অমানবিক অত্যাচার করা হয়। বারবার কেবল একটাই প্রশ্ন করা হতো, সুভাষচন্দ্র বসু কোথায়? কিন্তু সে কখনোই উত্তর দেয়নি। আপনি হয়তো তাকে আগেও দেখেছেন আজাদ হিন্দ ফৌজের একটি বিখ্যাত ছবিতে। ভালো করে দেখুন, সে সেখানে দাঁড়িয়ে আছে এবং একই ছবিতে সুভাষচন্দ্র বসুও আছেন। 7ই মার্চ 1941 ব্রিটিশ সরকার এক চাঞ্চল্যকর নির্দেশ জারি করেছিল, দেখা মাত্র গুলি করো। বিশ্বজুড়ে প্রতিটি ব্রিটিশ এজেন্টকে নির্দেশ দেওয়া হয়েছিল এক ব্যক্তিকে দেখা মাত্র হত্যা করার, সুভাষচন্দ্র বসু। ততদিনে নেতাজি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের হয়ে ভারতীয়দের লড়াই করার তীব্র বিরোধিতা করেছিলেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, বসু এক কঠোর সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ব্রিটিশ শাসন ভাঙার জন্য গান্ধীর অহিংসার পথ যথেষ্ট ছিল না। তাই তিনি রণকৌশল পরিবর্তন করলেন। নেতাজি এমন কিছু বুঝেছিলেন যা অন্যরা বোঝেনি, যে বৈশ্বিক সমস্যা এবং ভূ রাজনৈতিক উত্তেজনাকে ভারতের সুবিধার্থে ব্যবহার করা যেতে পারে। তার ধারণা ছিল সহজ, তবুও বিপজ্জনক। ব্রিটিশ সাম্রাজ্যকে পরাজিত করা তখন সহজ যখন তারা ইতিমধ্যেই একটি যুদ্ধ লড়ছে। ভারতকে অবশ্যই এই সুযোগটি কাজে লাগাতে হবে। তিনি বাইরে থেকে ব্রিটেনের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন, সাম্রাজ্যকে দুর্বল করতে চেয়েছিলেন এবং ভারতের জন্য স্বাধীনতা ছিনিয়ে আনতে চেয়েছিলেন। তিনি এই সাহসী পরিকল্পনাটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সামনে পেশ করেছিলেন, কিন্তু কেউ তাকে সমর্থন করেনি। 1939 সালে হতাশ এবং কোণঠাসা হয়ে বসু কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং নিজের রাজনৈতিক দল গঠন করেন, ফরওয়ার্ড ব্লক। সেই মুহূর্ত থেকে সবকিছু বদলে গেল। তার ভাষণ আরো ধারালো হয়ে উঠল, তার কথাগুলো আরো সাহসী হয়ে উঠল। মানুষ শুনল, মানুষ অনুসরণ করল, আর ব্রিটিশরা ভয় পেয়ে গেল। শীঘ্রই ব্রিটিশ সরকার তাকে চুপ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু বসু অনশন করে এর জবাব দিলেন। ব্রিটিশরা ফাঁদে পড়ে গেল। যদি বসু মারা যেতেন তবে বিশাল দাঙ্গা বেঁধে পড়তে পারত এবং ব্রিটেন ইতিমধ্যেই একটি বিশ্বযুদ্ধ লড়ছিল। তারা আরেকটি সংকট সামলানোর অবস্থায় ছিল না। তাই তারা তাকে জেল থেকে মুক্তি দিল এবং পরিবর্তে তাকে গৃহবন্দী করে রাখল। ব্রিটিশরা মনে করেছিল বিপদ কেটে গেছে। তারা ভুল ছিল, কারণ গৃহবন্দী হওয়ার পর নেতাজি যা করেছিলেন তা এমন কিছু ছিল যা কেউ, এমনকি ব্রিটিশরাও কখনো কল্পনা করেনি। জুলাই। তাই 1940 নেতাজির বাড়ি কলকাতা। এটি কোনো সাধারণ গৃহবন্দী দশা ছিল না। বাড়িটি ঘিরে ছিল সশস্ত্র সেনা, পুলিশ বাহিনী এবং প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা ব্রিটিশ গোয়েন্দারা। ব্রিটিশ সরকারের নিযুক্ত ডাক্তাররা প্রতিদিন তার স্বাস্থ্যের খবর নিতেন। অফিসাররা সারাক্ষণ তাকে চোখে চোখে রাখত, কারণ তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর পৃথিবী দুটি শিবিরে বিভক্ত ছিল, মিত্রশক্তি
এবং অক্ষশক্তি। ব্রিটেন ছিল মিত্রশক্তির পক্ষে, যার অর্থ ভারতের জন্য মিত্রশক্তিই ছিল শত্রু। আর যুদ্ধের সেই পুরনো নিয়ম অনুযায়ী শত্রুর শত্রু তোমার বন্ধু। অক্ষশক্তির মধ্যে একটি দেশ শক্তিশালী হয়ে দাঁড়িয়েছিল, জার্মানি। নেতাজি এমন কিছু করার সিদ্ধান্ত নিলেন যা ছিল অকল্পনীয়। তিনি অ্যাডলফ হিটলারের সাথে দেখা করবেন এবং ভারতের স্বাধীনতার জন্য সমর্থন চাইবেন। কিন্তু প্রথমে তাকে অসম্ভব একটি কাজ করতে হতো। তাকে পালাতে হতো, শুধু নিজের বাড়ি থেকে নয়, বরং খোদ ভারত থেকেই। সেই পথ ছিল অত্যন্ত দুর্গম। ভারত, সোভিয়েত ইউনিয়ন, জার্মানি সবই ব্রিটিশ নজরদারির মধ্যে। বাড়ির ভেতরে নেতাজি এক নীরব খেলা শুরু করলেন। তিনি কথা বলা কমিয়ে দিলেন। তিনি দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকতেন। তিনি নড়াচড়া প্রায় নড়তেনই না। ধীরে ধীরে ব্রিটিশ ডাক্তাররা বিশ্বাস করতে শুরু করল যে নেতাজি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। বাস্তবে তিনি তাদের বোকা বানাচ্ছিলেন। এমনকি তিনি ইচ্ছে করে বেশ অনেকটা ওজনও কমিয়ে ফেলেছিলেন। বিপদ কমে গেছে মনে করে ব্রিটিশরা চুপিসারে তার বাড়ির বাইরের নিরাপত্তা কমিয়ে দিল, খরচ বাঁচানোর জন্য। নেতাজি ঠিক এই সুযোগটির অপেক্ষাতেই ছিলেন। একদিন নেতাজি তার ভাইপো শিশির বসুকে ডাকলেন। তিনি তাকে অদ্ভুত কিছু নির্দেশ দিলেন। সালোয়ার, ট্রাউজার্স, একটি তুর্কি টুপি এবং একটি সুটকেস কেনো। ভিজিটিং কার্ড ছাপাও, কিন্তু তার নিজের নামে নয়। কার্ডে নাম থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন। পেশা ট্রাভেলিং ইন্সপেক্টর, ইন্স্যুরেন্স কোম্পানি। তারপর নেতাজি বাড়ির সবাইকে শান্তভাবে একটি ঘোষণা করলেন, আমি আগামী কয়েকদিন একটি ঘরে ধ্যানে বসব। কেউ যেন আমাকে বিরক্ত না করে। সবাই তাকে বিশ্বাস করল। 1941 সালের 17 জানুয়ারির রাতে নেতাজি নিজেকে বদলে ফেললেন। সালোয়ার, ট্রাউজার্স, তুর্কি টুপি। সুভাষচন্দ্র বসু হারিয়ে গেলেন। জন্ম হল মোহাম্মদ জিয়াউদ্দিনের। সুটকেসটি আগেই গাড়ির বুটে লুকিয়ে রাখা হয়েছিল। মধ্যরাতে নিঃশব্দে নেতাজি বাড়ি থেকে বেরিয়ে এলেন। শিশির বসু গাড়িতে অপেক্ষা করছিলেন। তিনি দিনের পর দিন ব্রিটিশ চেকপয়েন্ট এবং রাস্তাঘাট নিয়ে পড়াশোনা করেছিলেন। তারা সারা রাত গাড়ি চালিয়ে গেলেন এবং গোমো রেলওয়ে স্টেশনে পৌঁছলেন। সেখান থেকে নেতাজি পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হলেন, যা বর্তমানে পাকিস্তানে। কলকাতায় কেউ জানত না তিনি কোথায়। ব্রিটিশরা নয়, পুলিশ নয়, এমনকি তার নিজের পরিবারও নয়। পরদিন সকালে খবরের কাগজগুলোতে একটি শিরোনাম চিৎকার করে উঠল, সুভাষচন্দ্র বসু নিখোঁজ। কিন্তু এ তো কেবল শুরু, কারণ এই মুহূর্তের পর থেকে নেতাজির পরিকল্পনা আরো অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠল। নেতাজির পলায়নের পর গোটা ভারত জুড়ে গুজবের ঝড় বয়ে গেল। কেউ বলল তিনি নেপালে পালিয়ে গেছেন, কারোর বিশ্বাস ছিল তিনি সাধু হয়ে আত্মগোপন করে আছেন। ব্রিটিশ গোয়েন্দা ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হল। পুলিশ সারা দেশে তল্লাশি চালালো। চেক পয়েন্টগুলোতে সতর্কতা জারি করা হলো, গোয়েন্দা মোতায়েন করা হলো। কিন্তু সুভাষচন্দ্র বসু তখন উধাও। পেশোয়ারে নেতাজি তার এক বিশ্বস্ত সহযোগীর সাথে দেখা করলেন, মিয়া আকবর শাহ, যিনি নেতাজির ফরওয়ার্ড ব্লকের সদস্য ছিলেন। দুজনে মিলে তারা এক অত্যন্ত বিপজ্জনক পরিকল্পনা তৈরি করলেন। সেই পথটি ছিল প্রায় আত্মঘাতী। পেশোয়ার, কাবুল, সোভিয়েত ইউনিয়ন, জার্মানি। সেই সময় আফগানিস্তান ছিল গুপ্তচরেদের চারণভূমি। ব্রিটিশ, জার্মান, সোভিয়েত এবং জাপানি গোয়েন্দারা কাবুলে প্রকাশ্যে কাজ করত। একটি সামান্য ভুল আর নেতাজির মৃত্যু ছিল নিশ্চিত। আরও একটি সমস্যা ছিল, নেতাজি পশতু ভাষা জানতেন না। যদি তিনি একটিও ভুল শব্দ উচ্চারণ করতেন, ব্রিটিশ গুপ্তচরেরা তাকে তৎক্ষণাৎ চিনে ফেলত। তাই নেতাজি শেষবারের মতো নিজের ভোল বদলালেন। তিনি এক আফগানি পাঠানের ছদ্মবেশ ধারণ করলেন এবং নিজেকে বোবা ও কালা বা মূক ও বধির হিসাবে ভান করলেন। এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর আর কোনো অস্তিত্ব ছিল না। তিনি ছিলেন শুধুই এক নীরব পাঠান যাত্রী। এই মরণ ফাঁদপূর্ণ যাত্রায় তাকে পথ দেখাতে আরও একজন মানুষ তার সাথে যোগ দিলেন, ভগৎ রাম তলোয়ার।
চরম কষ্ট সহ্য করে গোপনে সীমান্ত পার হয়ে গুপ্তচর ও প্রহরীদের নজর এড়িয়ে তারা অবশেষে কাবুলে পৌঁছলেন। কাবুলে দুজনে রাশিয়ান দূতাবাসের কাছে অপেক্ষা করতে লাগলেন। দিনের পর দিন তারা নীরবে কূটনৈতিকদের যাতায়াত লক্ষ্য করতে লাগলেন। একদিন ভগৎ রাম তলওয়ার এক সাহসী পদক্ষেপ নিলেন। তিনি এক সোভিয়েত আধিকারিকের কাছে নেতাজির আসল পরিচয় প্রকাশ করলেন এবং স্টালিনের সাথে সাক্ষাতের অনুরোধ জানালেন। লোকটি কোনো উত্তর না দিয়েই চলে গেলেন। দিন গড়িয়ে গেল, তারপর সপ্তাহ। অবশেষে 1941 সালের মার্চ মাসে সোভিয়েত দূতাবাস তাদের ভেতরে যাওয়ার অনুমতি দিল। অনুমতি মিলে গেল, নেতাজিকে মস্কোতে প্রবেশের অনুমতি দেওয়া হলো। কিন্তু আবারও তাকে নিজের পরিচয় বদলাতে হলো। এবার তিনি হলেন এক ইতালীয় নাগরিক। নতুন নাম অরল্যান্ডো মাজোটা। সেই সময় ইতালি ও সোভিয়েত ইউনিয়নের মৈত্রী ছিল, তাই এই ছদ্মবেশটি বিশ্বাসযোগ্য হয়ে উঠল। 1941 সালের 18 মার্চ নেতাজি মস্কোর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর বাস্তব চিত্রটা পরিষ্কার হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন ব্রিটেনের সাথে কোনো ঝামেলায় জড়াতে চায়নি। তারা ইতিমধ্যেই এক বিশাল যুদ্ধে লিপ্ত ছিল। নেতাজিকে কোনো রাজনৈতিক জায়গা দেওয়া হলো না, কোনো সমর্থন নয়, কোনো প্রতিশ্রুতিও নয়। নীরবে এবং কূটনৈতিক চালে সোভিয়েতরা তাকে সামনের দিকে পাঠিয়ে দিল, জার্মানির পথে। নেতাজি একটা কথা পরিষ্কার বুঝে গিয়েছিলেন, যদি বিশ্বযুদ্ধের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন করতে হয় তাহলে তার পরবর্তী সাক্ষাৎই সবকিছু নির্ধারণ করবে। তার পরবর্তী গন্তব্য অ্যাডলফ হিটলার, আর এই সাক্ষাৎ ভারতের ইতিহাস মোড় ঘুরিয়ে দেবে। নেতাজি অবশেষে জার্মানির বার্লিনে পৌঁছলেন। সেখানে তিনি অ্যাডলফ হিটলারের সাথে দেখা করলেন। নেতাজি ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য সরাসরি সামরিক সহায়তা চাইলেন, কিন্তু হিটলারের ভারতের প্রতি কোনো আগ্রহ ছিল না। জার্মানির নিজস্ব অগ্রাধিকার ছিল। পরিবর্তে জার্মান নেতৃত্ব নেতাজিকে একটি ভিন্ন পরামর্শ দিল। পূর্ব দিক থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ুন, জাপানের সাথে। জাপানে নেতাজির যাত্রার ব্যবস্থা করল, গোপনে একটি জার্মান সাবমারিনে করে। জাপানে নেতাজি অবশেষে যা খুঁজছিলেন তা পেলেন। জাপান তাকে রাজনৈতিক ও সামরিক সহায়তার প্রস্তাব দিল, কিন্তু নেতাজি একটি বিষয় খুব স্পষ্ট করে দিলেন, তিনি জাপানের জন্য লড়ছিলেন না, তিনি কেবল ভারতের জন্যই লড়ছিলেন। তাই তিনি কঠোর শর্ত রাখলেন। একটি দাবি সবার ওপরে ছিল, ভারতীয় সৈন্যরা কেবল ভারতের স্বাধীনতার জন্যই লড়বে, কোনো বিদেশি শক্তির জন্য নয়। জাপান রাজি হল। 1942 সালের মধ্যে জাপান ব্রিটিশদের পরাজিত করেছিল মালয় এবং সিঙ্গাপুরে। হাজার হাজার ভারতীয় সৈন্য যারা ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে লড়ছিল তাদের যুদ্ধবন্দী করা হলো। জাপান এতে একটি সুযোগ দেখল। তারা এই ভারতীয় সৈন্যদের ব্যবহার করতে চেয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। এর জন্য তারা যোগাযোগ করল মোহন সিং এর সাথে, যিনি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির একজন অফিসার। মোহন সিং সাহায্য করতে রাজি হলেন এবং একটি ভারতীয় বাহিনী গঠনের দায়িত্ব নিলেন। এভাবেই জন্ম হল আজাদ হিন্দ ফৌজের। কিন্তু শীঘ্রই একটি সংঘাত দেখা দিল। মোহন সিং দাবি করলেন যে আজাদ হিন্দ ফৌজকে কেবল ভারতের স্বাধীনতার জন্যই লড়তে হবে। জাপান সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে অস্বীকার করল। মতবিরোধ বাড়তে লাগল এবং শীঘ্রই আজাদ হিন্দ ফৌজ ভেঙে পড়ল। এই সংকটময় মুহূর্তে আরেকজন ব্যক্তিত্ব এগিয়ে এলেন, রাসবিহারী বসু। তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী, যিনি বহু বছর ধরে জাপানে বসবাস করছিলেন। জাপান আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তার হাতে তুলে দিল, কিন্তু রাসবিহারী বসু তার সীমাবদ্ধতা বুঝতেন। তিনি বললেন, আমি রাজনীতি সামলাতে পারি, কিন্তু সেনাবাহিনী নয়। তখন তিনি একটি নাম প্রস্তাব করলেন, এমন একজন মানুষ যিনি রাজনীতি, নেতৃত্ব এবং সামরিক শৃঙ্খলাকে একত্রিত করতে পারেন, সুভাষচন্দ্র বসু। 2রা জুলাই 1943-এ রাসবিহারী বসু পদত্যাগ করলেন এবং আনুষ্ঠানিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিযুক্ত করলেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে। সেই মুহূর্ত থেকে সবকিছু বদলে গেল। নেতাজি অবিলম্বে সেনাবাহিনীকে নতুন রূপ দিতে শুরু করলেন। প্রথম বড় পরিবর্তন, আগে কেবল ভারতীয় যুদ্ধবন্দীরাই আজাদ হিন্দ ফৌজে যোগ দিতে পারতেন। নেতাজি দরজা খুলে দিলেন, এখন দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাসকারী যে কোনো ভারতীয় এতে যোগ দিতে পারবেন। হাজার হাজার মানুষ সাড়া দিলেন, সেনাবাহিনী দ্রুত বৃদ্ধি পেল। দ্বিতীয় বড় পরিবর্তন, নেতাজি সেনাবাহিনীর ওপর জাপানি নিয়ন্ত্রণ কমিয়ে দিলেন। তিনি স্পষ্ট করে দিলেন, আজাদ হিন্দ ফৌজ জাপানের মিত্র, জাপানের অধীনস্থ নয়। এটি ছিল একটি ভারতীয় সেনাবাহিনী যা ভারতের স্বাধীনতার জন্য লড়ছে।
এবং তারপর এলো সবচেয়ে বৈপ্লবিক পদক্ষেপ। নারীদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেওয়া হলো। আজাদ হিন্দ ফৌজ হয়ে উঠল ধর্মনিরপেক্ষ, সর্বজনীন এবং প্রকৃত অর্থেই জাতীয়। ধর্ম, বর্ণ এবং লিঙ্গ আর কোনো বাধা রইল না, কেবল একটিই লক্ষ্য অবশিষ্ট রইল, ভারতের স্বাধীনতা। আজাদ হিন্দ ফৌজের উত্থানের পর ব্রিটিশদের আর আগের মতো আত্মবিশ্বাস ছিল না। তারা ভয় পেয়ে গিয়েছিল। ভারতীয়দের ভয় দেখানোর জন্য ব্রিটিশরা এক পরিকল্পিত চাল চালল। তারা আইএনএর 3 জন অফিসারকে গ্রেপ্তার করল। প্রেম স্যাগাল, একজন হিন্দু, গুরবক্স সিং ঢিলন, একজন শিখ, শাহনওয়াজ খান, একজন মুসলিম। ব্রিটিশরা ভেবেছিল এতে ভারত ভয় পেয়ে যাবে। তাদের ধারণা ভুল ছিল। 1945 সালের নভেম্বরে ভারত মাথা নত করেনি। ভারত জেগে উঠল। লালকেল্লার বাইরে বিশাল জনসমুদ্র জড়ো হলো। আকাশ বাতাস একটি স্লোগানে কেঁপে উঠল, লাল কেল্লা সে আই আওয়াজ, সাইগাল, ঢিলন, শাহনওয়াজ। সংখ্যাটা এত বিশাল ছিল যে ব্রিটিশ ইন্ডিয়ান সরকার লন্ডনে একটি জরুরি চিঠি পাঠালো। যদি আমরা এদের শাস্তি দিই তবে আমাদের নিজেদের সেনাবাহিনী, যার বেশিরভাগই ভারতীয়, আমাদের বিরুদ্ধে চলে যেতে পারে। এদের মুক্তি দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ব্রিটিশরা পিছু হটল। 3 জন অফিসারকে মুক্তি দেওয়া হলো। এটি ছিল ভারতে ব্রিটেনের প্রথম সত্যিকারের পরাজয়। আর এটা তো শুধু শুরু ছিল। যদিও নেতাজি ভারতে ছিলেন না, তবুও তার কণ্ঠস্বর সর্বত্র ছিল। রেডিও সম্প্রচারের মাধ্যমে তার ভাষণ ব্রিটিশদের অধীনে কর্মরত ভারতীয় সৈনিকদের কাছে পৌঁছেছিল। তাদের ভেতরে কিছু একটা বদলে গেল। স্বাধীনতার আগুন জ্বলতে শুরু করলো। 18 ফেব্রুয়ারি 1946 মুম্বাইতে রয়্যাল ইন্ডিয়ান নেভির ভারতীয় নাবিকরা ব্রিটিশদের বিরুদ্ধে অনশন শুরু করল। তারা ব্রিটিশ পতাকা ছিঁড়ে ফেলল। করাচিতে নাবিকরা হাতে অস্ত্র নিয়ে বিদ্রোহ করল। শীঘ্রই এই অস্থিরতা সারা দেশে ছড়িয়ে পড়ল। ভারত আর ভীত ছিল না। ভারত বিদ্রোহ করছিল। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এক অসম্ভব বাস্তবের মুখোমুখি হল। 40,000 ব্রিটিশ সৈন্য, 25 লক্ষ ভারতীয় সৈন্য। যদি ভারতীয় সৈনিকরা ব্রিটেনের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় তবে সাম্রাজ্য রাতারাতি ধসে পড়বে। আর ঠিক সেটাই ঘটতে শুরু করল। ব্রিটিশ কমান্ডার ইন চিফ লন্ডনে একটি শেষ বার্তা পাঠালেন, আমরা আর ভারতকে শাসন করতে পারবো না। আমাদের নিজেদের সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে, আমাদের চলে যেতে হবে। ব্রিটিশরা একটা সত্য বুঝে গিয়েছিল, একবার ভারতীয় সেনাবাহিনী ঘুরে দাঁড়ালে বিশ্বের প্রতিটি ব্রিটিশ কলোনি ঝুঁকির মুখে পড়বে। সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছিল। 15 আগস্ট 1947 ভারত অবশেষে স্বাধীন হল। জাতি উৎসবে মেতে উঠল। আতশবাজি, পতাকা, স্বাধীনতা। কিন্তু একজন মানুষ নিখোঁজ ছিলেন, সুভাষচন্দ্র বসু। আনুষ্ঠানিকভাবে বিশ্বকে বলা হয়েছিল যে জাপানে এক বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেউ কেউ বিশ্বাস করেন তিনি বেঁচে গিয়েছিলেন, কেউ বলেন তিনি গোপনে বাস করতেন, কেউ বলেন তিনি সাধু হয়ে গিয়েছিলেন। কোনো চূড়ান্ত প্রমাণ নেই, শুধুই তত্ত্ব আর নিস্তব্ধতা। স্বাধীনতার পর এই গল্পের শুরুতে যে মহিলা গুপ্তচরকে দেখানো হয়েছে তাকে অবশেষে জেল থেকে মুক্তি দেওয়া হলো। তার নাম ছিল মীরা আরিয়া। তিনি ইতিহাসে হারিয়ে গেলেন, ঠিক সেই মানুষটির মতোই যাকে তিনি রক্ষা করেছিলেন।